স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। স্যার, ব্রেইন টিউমার অত্যন্ত জটিল একটি রোগ এবং ঝুঁকিপূর্ণ। একটু জানতে চাইবো যে আসলে ব্রেইন টিউমার এর পেছনে কোনো ফ্যাক্টর বা কারণ কাজ করে কিনা। ধন্যবাদ আপনাকে। আসলে ব্রেন টিউমারের এক্সাক্ট কারণ জানা যায় না, তবে অনেকগুলি প্রিডিসপোজিং ফ্যাক্টর বলি আমরা, যে কিছু কিছু কারণের জন্য এটা হতে পারে। যেমন যদি দেখা যায় যে তার বংশগত একটা ধারা থাকে, কারো কারো বংশতে বাবা মা বা আত্মীয় স্বজন নিকট আত্মীয় যদি ব্রেন টিউমার রোগে ভুগে থাকেন, তাহলে তাদের ব্রেন টিউমার সম্ভাবনা অনেক বেশি। বা যদি ঘন ঘন এক্সরে বা রেডিয়েশন যদি নেওয়া হয়, তাহলে দেখা যায় কারো কারো ব্রেন টিউমার হয়। আর কোনো কোনো ক্ষেত্রে কতগুলি রোগ আছে, যেরকম নিউরোফাইব্রোম্যাটোসিস, শরীরে অনেকগুলি দানা দানা থাকে, এই ধরনের মানুষের কিছু কিছু ব্রেন টিউমার হয়ে থাকে। তো এইগুলি মোটামুটি এই সমস্ত কারণের জন্য ব্রেন টিউমার হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ব্রেন টিউমারের অধিকাংশ কারণেই জানা যায়নি। আমরা লক্ষণগুলো কি কোনোভাবে দেখে বুঝতে পারবো, বা সাধারণ যারা রোগী আছেন বা তার রোগীর আত্মীয় স্বজন যারা আছেন প্রাথমিকভাবে কি তারা বুঝতে পারবেন কিনা যে না তার ব্রেন টিউমার হয়েছে? হ্যাঁ, এটা অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে অনেকেই জানতে চান বা জানার জন্য আগ্রহ প্রকাশ করেন যে ব্রেন টিউমার হলে আমরা কীভাবে বুঝবো। সহজ কথা যদি বলা যায় তাহলে বলতে হয় যে যদি কোনো পেশেন্ট বা কোনো মানুষ যদি দেখা যায় যে তার ঘন ঘন মাথা ব্যথা হচ্ছে, বমি হচ্ছে বা চোখে ঝাপসা দেখছে, এই তিনটা যদি হয় তাহলে বুঝতে হবে যে তার মাথায় কোনো সমস্যা আছে। এবং তখন আমরা সাধারণত ইনভেস্টিগেশন করতে বলি। মাথা ব্যথা, বমি এবং চোখে কম দেখা, এই তিনটা জিনিস যদি থাকে, যখন একসাথে যখন থাকবে তিনটা, মাথা ব্যথা, বমি এবং চোখে কম দেখা, আচ্ছা, তখন তার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত। আচ্ছা, তো তখন এই জাতীয় সমস্যা নিয়ে যখন আপনাদের কাছে রোগীরা আসছে, তখন আপনারা প্রাথমিকভাবে কি ধরনের ইনভেস্টিগেশন করেন বা নিশ্চিত হন যে আসলে রোগীর ব্রেন টিউমার হয়েছে কিনা? হ্যাঁ, তখন আমরা কতগুলি রুটিন ইনভেস্টিগেশনের পাশাপাশি কিছু কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন করি। যেমন আমরা ক্ষেত্র বিশেষ ব্রেন টিউমারের জন্য প্রাইমারি ইনভেস্টিগেশন চয়েস হলো এমআরআই অফ দ্য ব্রেইন। এমআরআই করলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেন টিউমার যদি থাকে, একদম ছোট থেকে বড় সবই ধরা পড়ে। এবং এমআরআইটাও খুব ভালো একটা ইনভেস্টিগেশন, যেটা সম্ভব ব্রেন টিউমার ডায়াগনোসিস করার জন্য। আচ্ছা, এবং যখন নিশ্চিত হন যে রোগীটির ব্রেন টিউমার হয়েছে, এর পরবর্তীতে আপনাদের পদক্ষেপ কি থাকে সেক্ষেত্রে? আচ্ছা, ব্রেন টিউমার তো কতগুলি আছে যে বিনাইন ব্রেন টিউমার, মানে ভালো ধরনের ব্রেন টিউমার, আর কতগুলি আছে কম ক্ষতিকর, আর একটা হলো ম্যালিগন্যান্ট টিউমার। ম্যালিগন্যান্ট টিউমার সাধারণত যেগুলি ক্ষতিকর। তো বিনাইন যে টিউমারগুলো, সেগুলির সুবিধা হলো এই যে বিনাইন টিউমার যদি আমি অপারেশন করতে পারি এবং আর্লি স্টেজে যদি ধরা পড়ে, তাহলে 100% রিকভারি হয়ে যায়। আর ম্যালিগন্যান্ট টিউমার যদি হয়, ম্যালিগন্যান্ট টিউমার শরীরের অন্যান্য ম্যালিগনেন্সি যেরকম, এটাও আমরা পার্শিয়াল ডিকম্প্রেশন করি, মানে পুরোপুরি তো বের করা যা সম্ভব হয় না। তখন আমরা অপারেশন করে যতটুকু বের করা সম্ভব ততটুকু বের করে পরবর্তী পর্যায়ে আমরা ডায়াগনোসিস যখন কনফার্ম করি, হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস করি, মানে বায়োপসি করি। বায়োপসি করার পর তখন ম্যালিগনেন্সির বোঝা যায়, গ্রেডিং বোঝা যায়। গ্রেডিং অনুযায়ী তখন আমরা রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে পরবর্তী চিকিৎসা পদ্ধতি শুরু করতে হয়। আচ্ছা, আমি যেটি বলছিলেন কম ক্ষতিকর বা বিনাইন টিউমার যেটি ব্রেইনে হয়, সেটির ক্ষেত্রে একটু জানতে চাইবো যে যখন নিশ্চিত হন যে তার বিনাইন টিউমার হয়েছে, এর পরবর্তীতে আপনারা কিভাবে রোগীটিকে ম্যানেজ করেন এবং তাকে অ্যাসিওর করেন কিভাবে? কারণ একটি রোগী এবং তার আত্মীয় স্বজন কিন্তু তার ব্রেইন টিউমার হয়েছে সেটি শুনে অনেকখানি মানসিকভাবে ভেঙে পড়েন। সেক্ষেত্রে আপনাদের ভূমিকা কি থাকে আসলে? আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে একটা ব্রেন টিউমার যখন ধরা পড়ে, তখন সবাই নিজের রোগী নিজেও প্লাস আত্মীয় স্বজন সবাই ভয় পায়। কিন্তু একটা সুখের কথা হলো এই যে যদি বিনাইন টিউমার হয়, কম ক্ষতিকর টিউমার হয়, যেমন সাধারণত মেয়েদের মেনিনজিওমা বলে একটা টিউমার হয়, যেটা মেয়েদের বেশি কমন হয়, ছেলেদের হতে পারে, তো মেয়েদের বেশি কমন হয়। এই ধরনের টিউমার সাধারণত দেখা যায় যে ব্রেনের ড্যামেজ খুব বেশি হয় না। এবং এই টিউমার যদি আমরা অপারেশন করি, মেনিনজিওমা, এটা দেখা যায় 100% রিকভারি হয়। এটাতে কোনো ডেফিসিটও তেমন থাকে না এবং পেশেন্ট কিন্তু নর্মাল লাইফ লিড করতে পারে। সুখের কথা হলো এই যে সব ব্রেন টিউমার কিন্তু খারাপ না। বিনাইন টিউমারগুলি সাধারণত অপারেশন করলে 100% রিকভারি হয় এবং আমাদের দেশে কিন্তু এটা করা সম্ভব। আমরা সবাই এটা করতেছি, নিউরোসার্জনরা। এবং এটার জন্য ভীতি হয়ে অন্য ছোটাছুটি না করে চিকিৎসকের দ্বারস্থ হওয়া উচিত এবং চিকিৎসা নেওয়া উচিত। তবে আপনি যেটি বলছিলেন যে লক্ষণগুলো প্রকাশ পেলে সাথে সাথে চিকিৎসকের কাছে যাওয়া উচিত, তো সেক্ষেত্রে যদি আসলে সঠিক সময়ে চিকিৎসকের কাছে না যাওয়া হয়, সেক্ষেত্রে বিনাইন বা কম ক্ষতিকর সেটি আসলে আরো ক্ষতিগ্রস্ত বা জটিলতা সৃষ্টি করতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ এটা যদি দেরি হয়, তখন সাধারণত ব্রেন টিউমার সাধারণত ব্রেনে প্রেশার পড়লে সাধারণত দেখা যায় যে একটা অঙ্গহানি হয় এবং চোখে দেখার দৃষ্টিশক্তি কমে যায় এবং অনেকে ব্লাইন্ড হয়ে যায়।
যদি দীর্ঘদিন প্রেশার পড়ে থাকে ব্রেনের মধ্যে, ব্রেনের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়, বেড়ে গেলে তো আস্তে আস্তে চোখ ব্লাইন্ড হয়ে যায়। ওই জন্য একবার ব্লাইন্ড যদি হয়ে যায় তখন আর অপারেশন করেও হয়তো টিউমারটা অপারেশন করলাম ঠিক, কিন্তু পেশেন্টের ব্লাইন্ডনেস আর রিকভার করে না। এই জন্য ওই যে মানে ঠিক সময়ে সঠিক চিকিৎসাটা সঠিক সময় করা উচিত, যাতে পেশেন্টের ডিফিসিট না হয়। ডেফিসিট যদি না হয় তাহলে দেখা যায় যে পেশেন্ট 100% রিকভারি হয়ে যায় বিনাইন টিউমারের ক্ষেত্রে। এবং অপারেশনের পরবর্তীতে আপনাদের কি পদক্ষেপ থাকে, তার পরবর্তীতে আপনাদের কোনো পরামর্শ থাকে কিনা, বা ফলো আপের জন্য আপনারা কি দেখেন? রাইট, আমরা সাধারণত বিনাইন টিউমার যেগুলি হয় সেই টিউমার অপারেশন করার পরে আমরা পেশেন্টকে 3 মাস পর পর আমরা ফলো আপ করি। 3 মাস পরে পেশেন্টের ডাক্তার চেম্বারে আসলে পরে বা নিউরোসার্জনদের কাছে আসলে পরে ফলো আপ করে যে অন্য কোনো ডেফিসিট ডেভেলপ করলো কিনা। এবং সাধারণত এই সমস্ত টিউমার অপারেশন করার পরে খিঁচুনি রোগ হয়, আমরা বলি কনভালশন বা সিজার, অ্যান্টিকনভালসেন্ট পরে হতে পারে। ওই জন্যই সাধারণত অ্যান্টিকনভালসেন্ট দেওয়া হয়। অ্যান্টিকনভালসেন্ট দিয়ে আমরা ফলো আপ করি যে পেশেন্ট কেমন আছে। তারপরে আমরা প্রতি 3 মাস পরে যখন ফলো আপে আসে তখন 6 মাস পরে একটা সিটি স্ক্যান বা এমআরআই করে দেখতে হয় যে আবার রিকভার করলো কিনা। অনেক সময় দেখা যায় বিনাইন টিউমার অপারেশন করার পরেও কোনো ক্ষেত্রে রিকভার করতে পারে। ওই জন্য প্রতি অন্তত বছরে একবার যদি ফলো আপ করা যায় বা ইনভেস্টিগেশন করা যায় তাহলে আমরা রিকারেন্স ধরতে পারি খুব আর্লি এবং পেশেন্টকে তখন কিউর করা সম্ভব। আর যদি লেট হয়ে যায় তখন দেখা যায় অনেক বড় হয়ে গেল, 2-3 বছর পরে আসলে পেশেন্ট রিকভার করলো কিন্তু পেশেন্টের টিউমার অনেক বড় হয়ে গেল, তখন কিন্তু জটিলতা বেড়ে যায়। ওই জন্য ফলো আপটা কতদিন পর্যন্ত চলতে থাকে আপনারা? প্রথম অবস্থায় আমরা প্রতি 3 মাস পর পর ফলো আপ করতে বলি প্রথম বছর, তারপর দ্বিতীয় বছর সাধারণত আমরা 6 মাস পরে বলি, এবং তৃতীয় বছর তার অনওয়ার্ডস টাইমে আমরা সাধারণত বছরে একবার করে ফলো আপ করতে বলি। আচ্ছা স্যার, ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ আপনারা নিয়ে থাকেন, বা তখন আপনারা রিঅ্যাসুরেন্স কিভাবে করে থাকেন? ম্যালিগন্যান্ট টিউমার এটা আবার অনেক ভেরিয়েশন আছে, যেমন গ্রেড 1 থেকে গ্রেড 4 পর্যন্ত হয়। সাধারণত গ্রেড 1 গুলি ভালো, অলমোস্ট বিনাইন লুকিং হয়, আর গ্রেড 4 হলো সবচেয়ে খারাপ। তো মাঝখানেগুলিতে সাধারণত দেখা যায় যে এটা প্লাস মাইনাস। ওই জন্য গ্রেড 1 টিউমার অপারেশন করার পরে আমরা ফলো আপ করি। ফলো আপ করলে দেখা যায় যে পেশেন্টের লংজিভিটি অলমোস্ট নর্মাল হয়ে যায়। কিন্তু গ্রেড 2 এবং অনওয়ার্ডস যদি হয়, মানে উপরের গ্রেডের যদি হয়, তাহলে দেখা যায় যে প্রগনোসিসগুলি তেমন ভালো না। এবং সাধারণত গ্রেড 2 এবং অনওয়ার্ডস যদি হয় তাহলে আমরা তখন রেডিওথেরাপি বা কেমোথেরাপির চিকিৎসা দিই। চিকিৎসা দিলে দেখা যায় যে পেশেন্ট কিছুদিন ভালো হয়। তবে গ্রেড 4 যদি হয়ে যায় তাহলে খুবই আনফর্চুনেট, কারণ গ্রেড 4 হলো হাইলি ম্যালিগন্যান্ট। এগুলি সাধারণত অপারেশন করার পরেও রেডিওথেরাপি কেমোথেরাপি দিলেও এগুলি কিন্তু প্রগনোসিস খুব একটা ভালো হয় না। এটা সারা ওয়ার্ল্ডেই প্রায় একই রকম, শুধু আমাদের দেশে এই জিনিসটা এরকম তা না, সারা দুনিয়াতেই গ্রেড 4 যাদের হয়ে যায় তারা খুব আনফর্চুনেট, তারা খুব বেশি দিন লংজিভিটি বাড়ে না। আচ্ছা, আমাদের দেশে এই ব্রেইন টিউমারের চিকিৎসা ক্ষেত্রে কতখানি সফল হয়েছে বা আধুনিক প্রযুক্তি এসেছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই আমাদের দেশে তো গত 5-7 বছর থেকে আধুনিক প্রযুক্তি অনেক আসছে, এবং আমরা অপারেটিভ টেকনিকও অনেক চেঞ্জ হয়েছে এবং অনেক আধুনিক পদ্ধতি চলে আসছে, এবং রেডিওথেরাপি কেমোথেরাপির ড্রাগস এবং যে মেশিন সেগুলো উন্নতি হয়েছে, এবং বলা যায় যে উন্নত বিশ্বের কাছাকাছি আমাদের এখন চিকিৎসার মান চলে আসছে। সেই তুলনায় অনেক কম খরচে সেই সুবিধা বা চিকিৎসাটুকু পাচ্ছে আমাদের যারা রোগী আছে। আচ্ছা, বিনাইন টিউমারের যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে বা যাদের আপনারা পরামর্শ দিয়েছেন অপারেশন করার, অপারেশনের পরবর্তীতে তাদের লাইফস্টাইল মডিফিকেশনের প্রতি আপনাদের কি রকম পরামর্শ থাকে? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হলো যে যারা বিনাইন টিউমারে ভুগতেছেন তারা তো অলমোস্ট অপারেশন করার পরে তো আমরা বলি যে নর্মাল লাইফ লিড করার জন্য, এবং ঝুঁকিপূর্ণ যেমন কিছু কিছু ঝুঁকিপূর্ণ যেমন আছে সিগারেট স্মোকিং, এগুলি অ্যাভয়েড করা, তারপর নর্মাল যে লাইফ সেটা রেগুলেট করা, যদি ব্লাড প্রেশার থাকে ডায়াবেটিস থাকে সেগুলি কন্ট্রোল করা, এবং স্বাস্থ্যকর জীবনযাপন করার জন্য যে পদ্ধতিগুলি আমরা নিতে বলি সেগুলি ঠিক মতন মেনে চলা, এবং সব কিছুর নিয়ম মতন চললে সাধারণত দেখা যায় যে এই পেশেন্টগুলি অলমোস্ট অন্য পেশেন্টের স্বাভাবিক মানুষের মতনই জীবনযাপন করতে পারে এবং নর্মাল লাইফ লিড করতে পারে, এনজয় করতে পারে জীবনটাকে। স্যার, অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানতে পারলাম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ব্রেইন টিউমার, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু পরামর্শ আমরা জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি এই তথ্য এবং পরামর্শগুলো আপনাদের উপকারে আসবে।